প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন.কম এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকাতুল সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 553তম পর্ব। এই পর্বটি বাংলাদেশি আমেরিকান প্রখ্যাত আইনজীবী অ্যাটর্নি অশোক কর্মকার। দাদা, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে কথা, আমাদের অতিথি অত্যন্ত স্বনামখ্যাত আইনজীবী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কমিটি অত্যন্ত সুপরিচিত এবং তিনি দেশে প্রবাসে অত্যন্ত আইনি বিষয়ে অত্যন্ত অভিজ্ঞতার এবং যোগ্যতা স্বাক্ষর রেখেছেন। দেশে এবং বিদেশ থেকে অনেক উচ্চতর ডিগ্রি নিয়েছেন আইন পেশায়। তো আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, মার্কিন ইমিগ্রেশন সহ বিভিন্ন বিষয়, আইনগত বিষয় নিয়ে আমরা জানবো। বিশেষ করে ইমিগ্রেশনে অ্যাসাইলামের ক্ষেত্রে বড় ধরনের একটি পরিবর্তন সম্ভবত আসছে, আমরা শুনতে পেয়েছি। আমরা দাদার কাছে এই বিষয়টা জানবো এবং আরো অন্য বিষয় নিয়ে কথা বলবো। দাদা, এই যে কিটা পরিবর্তনের কথা, আমরা তো আসলে সাধারণ মানুষ বিতর্কত শোনার কথা। আপনি এই বিষয় নিয়ে কাজ করেন, দীর্ঘদিন অভিজ্ঞতা রয়েছে, সার্বক্ষণিক নেশা এবং পেশা হিসেবে এই পেশায় নিয়োজিত কাজ করছেন। সরকার আসলে কি পরিবর্তন আসছে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই মুহূর্তে কিন্তু আমেরিকার ইমিগ্রেশন লয়ের যে প্রচন্ডভাবে একটা যারা বলে টার্মোয়েলের মধ্যে থেকে যাচ্ছে, বিশেষ করে অ্যাসাইলাম সংক্রান্ত যে আপনার আইনগুলো, বিশেষ করে আইনগুলো বলছি না, আইন পাস করতে সাধারণত আপনার কংগ্রেসকে যেতে হয়। কংগ্রেসকে এড়িয়ে সরকার, বিশেষ করে প্রেসিডেন্ট তার নিজস্ব ফরমান বলে বিভিন্নভাবে আইনের পরিবর্তন করছেন, সেটা রুলের মাধ্যমে এবং বিভিন্ন রকম ফরমানের মাধ্যমে। তো আমরা বলছি যে সেইগুলো আসলে অনেক ক্ষেত্রেই হচ্ছে, সেটা হলো যে আমূল পরিবর্তন ঘটছে, বিশেষ করে অ্যাসাইলামের ক্ষেত্রে। বর্তমান সরকার, বিশেষ করে বর্তমান প্রেসিডেন্টের অ্যাসাইলামের বিরুদ্ধে যে তার একটা জেহাদ ঘোষণা উনি যে করেছেন, এটা আমরা অনেকেই জানি। কিন্তু এটা এমন পর্যায়ে চলে গেছে যেখানে অ্যাসাইলাম শব্দটা হয়তো সেখানে মানে কোনো ইম্পর্টেন্স অথবা সিগনিফিকেন্স বহন করবে না, সেই অবস্থায় উনি নিয়েছেন। তো বর্তমান বিশেষ করে গত কয়েক সপ্তাহের মধ্যে বেশ কিছু পরিবর্তন ঘটেছে, যেটা অ্যাসাইলাম শিকার যারা এখানে আছেন তাদের জন্য প্রচন্ডভাবে এটা খারাপ সংবাদ, ভেরি অমিনাস। সেটা হলো তাদের এতদিন আপনারা জানেন যে যারা এদেশে অ্যাসাইলাম সিক করতো, অ্যাসাইলাম চাইতো, তারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার পরে সাধারণত 30 দিনের মধ্যে যদি অ্যাসাইলাম, যাকে বলি আমরা ইউএসসিআইএস, তারা যদি কোনো অবজেকশন না দিতে, তাহলে ধরে নেওয়া হতো ডিমড কারেক্ট কমপ্লিট। তার মানে যাচ্ছে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখন সেখান থেকে তারা, আমরা দিন গুনতাম 150 দিন, 150 দিন মানে প্রায় 5 মাস। 5 মাস পরে গিয়ে ওনারা অ্যাসাইলাম যারা করেছেন তারা করতে পারতেন, সেটা হলো ইএডি বা ওয়ার্ক অথরাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারতেন, এবং আরো 30 দিন পরে তারা অ্যাসাইলাম মানে ওয়ার্ক অথরাইজেশন বা ওয়ার্ক পারমিট পাওয়ার যোগ্যতা অর্জন করতেন। কিন্তু বর্তমানকালে যে প্রেসিডেন্ট যে আইন করেছেন, যত রুল করেছেন অ্যাকচুয়ালি, সেই রুলের মাধ্যমে কিন্তু কি হয়েছে যে এই আইনটা চেঞ্জ হয়ে গেছে। এখন কি হয়েছে, এখন আপনাকে 365 দিন আপনার অপেক্ষা করতে হবে। মানে এক বছর আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার পরে 1 বছর আপনাকে অপেক্ষা করতে হবে ওয়ার্ক অথরাইজেশন পাওয়ার ক্ষেত্রে। কিন্তু 1 বছর শুধু অপেক্ষা করলেই হবে না, তার মধ্যে অনেক ইফস এন্ড বাটস আছে। তার মধ্যে যদি আপনার কোনোভাবে আপনি কোনো সময় অ্যাসাইলামে মানে আপনার ইন্টারভিউতে থেকে থাকে এবং সেটা যদি আপনি চেঞ্জ করেন বা আপনি বলেন যে আমি এখনো প্রস্তুত না, আমাকে একটু সময় দিন, তাহলে ধরে নেওয়া হবে যে আপনি ইচ্ছে করেই সময়টাকে নিয়েছেন এবং আপনি দেরি করিয়েছেন, আপনি বাধাগ্রস্ত করেছেন প্রসেসকে, এবং সে কারণে আপনার যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার মাধ্যমে যে ইএডি বা ওয়ার্ক অথরাইজেশন পাওয়ার যে একটা সম্ভাবনা ছিল, সেটা বাদ হয়ে যাবে। এরকম আরো অনেকগুলো করেছেন। তারপরে আপনার আগে ছিল যে মোরাললেস এটা অ্যাজ আ রাইট, যদি আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেন এবং তার 150 দিন পরে যদি 150 দিনের মধ্যে এটা ডিসপোজ না হতো, 150 দিনের মধ্যে যদি কোনো ডিসিশন না দিতে পারতেন কর্তৃপক্ষ, তাহলে আপনি 150 দিন পরে গিয়ে অ্যাসাইলামের জন্য মানে ওয়ার্ক অথরাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারতেন। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে যে সেটা অ্যাজ আ রাইটার নেই। আপনি অ্যাপ্লিকেশন করবেন 1 বছর পরে এবং তারপরও আপনাকে সেই আছে ওয়ার্ক অথরাইজেশন দেওয়া হবে কি হবে না, তা মূলত নির্ভর করে তাদের কত ডিসক্রিশনারি, তাদের মানে অথরিটি যে ডিসক্রিশন মানে তাদের কতগুলো ক্ষমতা আছে, যে ক্ষমতার বলে তারা চিন্তা করতে পারেন যে আপনাকে নাও দিতে পারেন। যেমন কোনো একটা আপনি ছোটখাটো কোনো একটা ক্রিমিনাল ঘটনায় আপনি অ্যারেস্ট হলেন, এমনকি ডোমেস্টিক ভায়োলেন্স আমরা জানি হতেই পারে, যদি কোনো ক্ষেত্রে কোনো
সমর্থনযোগ্য কিছু না। ভায়োলেন্স ইজ অলওয়েজ ভায়োলেন্স, এটা ডোমেস্টিক হোক অথবা বাইরে হোক। কিন্তু মানুষ যখন সমাজে বাস করে অনেক রকম ছোটখাটো ঘটনা ঘটে, যে ছোটখাটো ঘটনাগুলো কোনোভাবেই এত সিগনিফিকেন্ট না যেটা তার সামগ্রিক জীবনের জন্য গুরুত্ব বহন করে। সুতরাং সব ক্ষেত্রেও আপনাকে ইএডি দেওয়া বন্ধ করে দিতে পারে। তারপরে কতদিন আছে যে বায়োমেট্রিক ফি, আগে কোনো বায়োমেট্রিক ফি ছিল। বায়োমেট্রিক মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক মানে মোর দ্যান ফিঙ্গারপ্রিন্ট অবশ্য। এর জন্য আগে কোনো ফি দরকার ছিল না। $85 ফিও বর্তমানে চালু করা হয়েছিল। কিন্তু ভালো খবর হলো যে মেরিল্যান্ডের একটা ডিস্ট্রিক্ট কোর্ট এটাকে বন্ধ করে দিয়েছেন, কিন্তু বন্ধ করে সবার জন্য বন্ধ করেননি, করেছেন যারা অ্যাপ্লাই করেছিলেন। যেসব দুটো অর্গানাইজেশন থেকে, একটা হলো ক্যাচটা সিএএচএ, আর একটা হলো অ্যাসাইলাম সিকার অ্যাডভোকেসি প্রজেক্ট। ওনার দুটো অর্গানাইজেশন তারা মিলে একটা এর বিরুদ্ধে মেরিল্যান্ড ডিস্ট্রিক্ট কোর্টে একটা অ্যাপ্লাই করেছিল, এবং ডিস্ট্রিক্ট কোর্ট তাদের কথা মতো তাদের মেম্বারদের জন্য একটা আইন আদেশ দিয়েছেন, প্রিলিমিনারি ইনজাংশন। প্রিলিমিনারি মানে হলো প্রাথমিক পর্যায়ে, তার মানে সেটা ফাইনাল কিছু না, এবং এটা যে কোনো মূর্তি আবার মানে রদ হয়ে যেতে পারে। সুতরাং সেদিক থেকে কিছু সময়ের জন্য হলে একটা সুবিধা তাদের মেম্বাররা পাবেন। সেই মেম্বাররা এইসব যেসব রুল যেগুলো মানে আপনার হলে 365 দিনের রুল, 1 ইয়ার ফাইলিং রুল। 1 ইয়ার ফাইলিং রুল মানে হলো যে 1 বছরের মধ্যে আপনাকে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে হবে। যদি না করতে পারেন তাহলে বর্তমান যে রুল ছিল তাতে আপনি আর কখনো ওয়ার্ক অথরাইজেশন পাবেন না। তো এগুলো একটা বিরাট সমস্যা ক্রিয়েট করেছে। এবং আপনারা জানেন যে এই মাসের 2 তারিখ থেকে, মানে অক্টোবরের 2 তারিখ থেকে আসলে একটা নতুন ফি স্কেডিউল কিন্তু কার্যকরী হওয়ার কথা ছিল। যেমন সমস্ত প্রায় প্রতি ক্ষেত্রে 2-1টা মানে ফর্মের বাদ দিলে প্রায় সব ক্ষেত্রে এটা অনেকটাই বেড়ে গিয়েছিল ফি, এবং আপনার অনেকগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। কিন্তু একটা ডিস্ট্রিক্ট কোর্ট, যেটা ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট কোর্ট, 29 সেপ্টেম্বর এই বছরই 29 সেপ্টেম্বরে এটাকে আবার ইনজাংশন দিয়ে আসলে রদ করে রেখেছেন। আবারও একই কথা যে প্রিলিমিনারি ইনজাংশন ইজ নাথিং ফাইনাল, এবং এটা কোনো স্থায়ী না, পারপিচুয়াল কিছু না। তো একটা খেলা চলছে যার বলা যায় সে অর্থে, যে সরকার একটার পর একটা অমানবিক এবং অযৌক্তিক আইন নিয়ে আসছে, অযৌক্তিক রুল তৈরি করছে, যার মাধ্যমে পুরোপুরি একটা কংগ্রেসের যে ইচ্ছা যে আপনার যারা নিজের দেশে যারা কিনা অত্যাচারিত, তারা আমেরিকা আসলে তারা তাদের আশ্রয় পাবে, যে ইচ্ছেটা ছিল সেই ইচ্ছেটাকে কিন্তু মূলত এটাকে ভিসিয়েট করা হচ্ছে, এটাকে পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হচ্ছে একটা রুলের মাধ্যমে, যেটা পুরোপুরি অগণতান্ত্রিক এবং আনফেয়ার বটে। এবং আলটিমেটলি যে আমেরিকা যুক্তরাষ্ট্র যেসব ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লগুলোতে সিগনেটরিস, তাতে যে আপনারা জানেন যে যদি কোনো দেশ কোনো একটা ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট বলতে যে কোনো আইনে যদি সাইন করে এবং তারা বলেন যে আমরা এই দেশের সংবিধানের আন্ডারে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, সে কিন্তু বাধ্য সেগুলোকে ইমপ্লিমেন্ট করা। কিন্তু বর্তমানকালে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে না। এবং সেটা না হওয়ার কারণে কি হচ্ছে যে অঙ্গীকার, এটা কনস্টিটিউশনের কিন্তু এটা একটা বিরাট চ্যালেঞ্জের মুখে যাচ্ছে, যে আপনি একটা জিনিস সিগনেচার করলেন, আপনি একটা জিনিস বললেন, আপনি যে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে আমি এটাকে দেশের কনস্টিটিউশন এবং ল এর আন্ডারে বাস্তবায়িত করবো, সেটা কিন্তু হচ্ছে না। তো সেটা খুবই একটা খারাপ দিক এবং খুবই খারাপ ভাবে চলছে। আরো কিছু মানে চেঞ্জ আছে যেটা আমি বলবো আপনাকে এই মুহূর্তে, যদি আপনার কোনো প্রশ্ন থাকে। যেটা আমরা এই যে এখন সামনে আপনি জানেন প্রেসিডেন্সিয়াল ইলেকশন 3রা নভেম্বর 2020 এই বছরই। এই বিষয় নিয়ে কথা হচ্ছে ডেমোক্রেট, এবং আমরা বিভিন্ন প্রোগ্রামে ডেমোক্রেট এবং রিপাবলিকানদেরকে আমন্ত্রণ জানাই, তারা কথা বলে দুই দলেরই, দুই পার্টির, দুই সরকারেরই বিভিন্ন সময়ের বিশেষ করে ইমিগ্রেশনের বিষয় নিয়ে রিপাবলিকানরা সবসময় দাবি করেন যে তাদের সময়ে রিপাবলিকান সরকার, এই রিপাবলিকান প্রেসিডেন্টরাই সবচেয়ে বেশি ইমিগ্রেন্টদেরকে বা ইমিগ্রেশন ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা দিচ্ছে। এই বিষয়টাও যদি আপনি যে কথাগুলো বললেন এর প্রেক্ষিতে বলেন। কথাটা সত্যি, কিন্তু একদিকে যাবেন আপনারা জানেন যে রিপাবলিকান সরকারগুলো, বিশেষ করে অ্যামনেস্টি যেগুলো আমরা বলি, সেগুলো কিন্তু রিপাবলিকান সরকারগুলো বা প্রেসিডেন্টের আন্ডারে হয়েছে। রিগান বলেন, পরবর্তীতে বুশ প্রশাসন দেওয়ার চেষ্টা করেছিলেন, বুশ প্রশাসন কিন্তু পারেননি। সুতরাং এটা কথাটা অনেকটাই সত্যি, কিন্তু প্রবলেমটা হলো বর্তমান কিন্তু যে রিপাবলিকান গভর্নমেন্ট আছে, যে প্রেসিডেন্ট আছেন বা সিনেট এখন আছেন, তারা কিন্তু ঠিক সে অর্থে কিন্তু সেই পুরনো যে
প্রেসিডেন্ট বা নজির কিন্তু সেটাকে ফলো করছে না, বরং এটা দেখা যাচ্ছে প্রতিটা ক্ষেত্রেই একটা তার বাধার সম্মুখীন করছে বা প্রতিটা ক্ষেত্রে এটাকে বাধাগ্রস্ত করছে, এবং অনেক ক্ষেত্রে এটা আমার কাছে মনে হচ্ছে জাতীয় স্বার্থের পরিপন্থী হচ্ছে। যদিও অবশ্যই যারা দেশের নির্বাচিত কংগ্রেসম্যান উম্যান অথবা আপনার সিনেটর, তারাই অবশ্যই দেশের স্বার্থ রক্ষা করার জন্য দায়বদ্ধ, কিন্তু একজন নাগরিক হিসেবে, একজন আমেরিকান হিসেবে আমি বলতে পারি যে অনেক ক্ষেত্রেই এই যে বিধিনিষেধ এগুলোকে আসছে, সেগুলো কিন্তু মানে অনেকটা ভুল ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে হয়তো সে করছেন আমার কাছে মনে হচ্ছে। আপনি হয়তো একটা জিনিস মানে আমাদের বলছি আমি, সেটা হলো যে বর্তমান প্রশাসন বিশেষ করে তাদের ধারণা যে ইমিগ্রেন্টরা আমাদের ইমিগ্রেন্টরা দেশের জন্য বোঝা, এবং আপনি দেখবেন বিভিন্ন আইন বিশেষ করে পাবলিক চার্জ ল যেটা উনি করেছেন, বাস্তবায়ন করছেন বিশেষ করে, তার তো একটা ধারণা থেকে এসছে যে তার ধারণাটা হলো এরকম যে দেশের মধ্যে যারা দেশের বাইরে থেকে যারা আসছেন তারা মূলত দেশের অর্থনীতির জন্য বোঝা। তো একটা আজকেই একটা স্ট্যাটিস্টিক্স এসছে যেটা আমি আপনাকে বললে জি। হয়তো ভেরি ইন্টারেস্টিং লাগবে, যে আমেরিকা যুক্তরাষ্ট্রে আমাদের কি হয়েছে যে ইমিগ্রান্ট লেড হাউজ হোল্ডস পুরো আমেরিকাতেই প্রায় এক বছরে 2018-তে 308.6 বিলিয়ন ট্যাক্স দিয়েছে, ফেডারেল ট্যাক্স, এবং এর মধ্যে 150 বিলিয়ন ডলার ট্যাক্স দিয়েছে তারা শুধুমাত্র স্টেট ট্যাক্স গুলোতে। আনডকুমেন্টেড মাইগ্রেন্টস যারা আছে তারা প্রায় 20.1 বিলিয়ন ফেডারেল ট্যাক্স এবং 11.8 বিলিয়ন স্টেট ট্যাক্স দিয়েছেন ইন 2018। এগুলো ট্যাক্স দিয়েছেন। মজার ঘটনা যেটা আমি বলছি একটু পরে, ডাকা রিসিপিয়েন্ট যা আপনারা জানেন, ডাকা ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ড অ্যারাইভাল যারা আমরা বলি, যারা খুব ছোট বয়সে 15 বছর বা তার আগের বয়সে তারা দেশে আমেরিকা এসেছিলেন 2014 ডিসেম্বরের আগে, তাদের জন্য আমরা বলি ডাকা, আমরা বলি ড্রিমার্স, রাইট, ড্রিম অ্যাক্ট যারা বলি, ড্রিমার্সদের জন্য তারা পর্যন্ত এই দেশে যে ট্যাক্স দিয়েছেন কত, 1.7 বিলিয়ন ডলার ইন 2018। তো এই যে আপনার ট্যাক্স প্রদান করছেন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা আনডকুমেন্টেড তারা কিন্তু ট্যাক্স প্রদান করছেন, ট্যাক্স দিচ্ছেন, কিন্তু ট্যাক্সের কোনো বেনিফিট তারা পাচ্ছেন না। অর্থাৎ যেহেতু তাদের কোনো সোশ্যাল সিকিউরিটি নাম্বার নেই, তারা অনেকগুলো সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তারা শুধু দিচ্ছেনই কিন্তু। আর এবং কথাটা হলো যে যদি আপনি একটা দেশে যারা আনডকুমেন্টেড থাকছেন তারা যখন কোনো রকম ভাবেই আপনার এই কি করছেন, তারা কন্ট্রিবিউট করছেন, কিন্তু তারা কিন্তু তার সুযোগটা পাচ্ছেন না, এবং তাদের এই শ্রম কিন্তু আমরা কাজে লাগাচ্ছি। তো সেই দিক থেকে অনেকটা আনফেয়ার আমার কাছে মনে হয় যে এটা আমাদের যারা আনডকুমেন্টেড যারা কিনা ইমিগ্রেন্ট তাদের প্রতি যে ধারণা, একটা ধারণা বশবর্তী হয়ে করছেন বর্তমান প্রশাসন যেটা করছে, আমার কাছে মনে হয় আনফেয়ার। আর একটা জিনিস মনে করবেন যে এর ফলে কি হচ্ছে, প্রতিযোগিতায় কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। যেমন সমস্ত বড় কোম্পানিগুলো কিন্তু এখন অনেকটাই তারা মোটামুটি একমত যে বর্তমান প্রশাসন যেভাবে বিভিন্ন রকম ভাবে মেরিট, যেটা মেরিটোরিয়াস পিপল, যারা বিলিয়ন পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, যারা কিন্তু যাদের এক সময় ধারণা ছিল যারা আমেরিকা আসতে চায়, আমেরিকান ড্রিম, তারা তাদের যেমন আমেরিকান ড্রিম ফুলফিল করতো, আমেরিকাও তাদের মাধ্যমে আমেরিকান যে অগ্রসরতা যাকে বলা যায় অ্যাডভান্সমেন্ট সেটাকে বজায় রাখতো। কিন্তু বর্তমান প্রশাসনের একটা ভ্রান্ত ধারণা যে সবাই যেন আমেরিকা আসতে চায়, যেন আমেরিকার জন্য লাভ হচ্ছিল না। এই ব্রেন গুলো কিন্তু আমেরিকার আমরা এটা সৃষ্টিও করিনি, আমরা ট্রেনও করিনি, আমরা শুধু এদেরকে একটা সুযোগ দিচ্ছি, সুযোগ দিয়ে তাদের সুবিধাটা আমরা পাচ্ছি, অবশ্যই তাদের ড্রিমও ফুলফিল হচ্ছে। তো এইসব অনেকগুলো আমার কাছে মনে হচ্ছে যে অনেক বর্তমান প্রশাসনের অনেক ইমিগ্রেন্ট সংক্রান্ত অনেক মানে যে নীতি এবং নীতিগুলো আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেকটাই ভ্রান্ত ধারণার বশবর্তী করা হচ্ছে। ঠিক মানে এটাকে বলা যেতে পারে না, ঠিক প্র্যাকটিক্যাল না, ইমপ্র্যাকটিক্যাল অবস্থান থেকেই করা হচ্ছে। দাদা আর বলছেন যে আরো কিছু পরিবর্তনের কথা বলবেন যেগুলো আসতে পারে। ওকে, পরিবর্তন আর একটা, হ্যাঁ আর ভালোই বলেছেন, ধন্যবাদ। সেটা হলো আমাদের বর্তমানে অ্যাটর্নি জেনারেল, আপনি জানেন উইলিয়াম বার, উনি দুটো ব্যাপারে কিন্তু মানে মাত্র কয়েকদিন আগে সেপ্টেম্বর 24 এবং 25 তারিখ এই 2020 এই কয়েকদিন আগে উনি দুটো ডিসিশন দিয়েছেন। আপনারা জানেন যে বিআইএ বা বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস আমাদের এখানকার, যদি আপনি হায়ারার্কি হিসেব করেন তাহলে অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট, তারপরে হলো বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস।
বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস হলো আমাদের ইমিগ্রেশন সংক্রান্ত যে এজেন্সি বলি তার সর্বোচ্চ এজেন্সি, এবং দ্যাট ইজ অলসো আন্ডার অর হেডেড বাই অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল আসলে তার যে ক্ষমতা সেটা উনি ডেলিগেট করে থাকেন এই ইমিগ্রেশন কোর্ট এবং বিআইএ কে। তো অ্যাটর্নি জেনারেল ইচ্ছে করলেই যে কোনো ম্যাটার, যেসব ডিসিশন হয়েছে অথবা পুরনো ডিসিশন যেগুলো অলরেডি হয়ে গেছে অথবা যে ডিসিশন এখনো হচ্ছে, এমন কোনো ম্যাটার উনি নিজের কাছে রেফার করতে পারেন। খুব ইন্টারেস্টিং শোনা যাচ্ছে যে কিভাবে নিজেকে রেফার করতে পারেন। কারণ হলো ওনার সেই ক্ষমতা আছে আইন বলে। আইনটা হলো একটু আগে আমি যেটা বলেছিলাম যে অ্যাসাইলাম কোর্ট গুলো বা ইমিগ্রেশন কোর্ট অথবা বিআইএ যে ক্ষমতা প্রয়োগ করে তারা মূলত তাদের নিজেদের ক্ষমতা প্রয়োগ করে না। অ্যাটর্নি জেনারেল তার যে ক্ষমতা আছে সেটাকে উনি ডেলিগেট করে দেন তাদেরকে সেই ক্ষমতা প্রয়োগ করার জন্য। তো এখন যদি কোনো ম্যাটার, যদি কোনো বিষয় ইমিগ্রেশন কোর্টে থাকে অথবা বিআইএ এর কাছে থাকে, যে মানে তাদের জন্য তাদের বিবেচনার মধ্যে থাকছে, পেন্ডিং বলি আমরা, পেন্ডিং কেস বলি, অথবা এমন হতে পারে যে তারা অলরেডি ডিসিশন দিয়েই দিয়েছেন, এরপরও অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা আছে সেটাকে উনি তার নিজের কাছে রেফার করতে পারেন। রেফার করে উনি এটাকে ডিসিশন বদলে দিতে পারেন, পেন্ডিং কেসে নিজে ডিসিশন দিতে পারেন। তো সেটাকে বলে রেফার করা। তো অ্যাটর্নি জেনারেল সেভাবে নিজের কাছে রেফার করেছেন দুটো কেসে দুটো উনি সিদ্ধান্ত দিয়েছেন, একটা 24শে সেপ্টেম্বর, একটা 25শে সেপ্টেম্বর। 24শে সেপ্টেম্বর যে উনি যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা হলো অ্যাসাইলাম, এতদিন আমরা জানতাম বা এটাই হলো ফেয়ারনেস, এটাই হলো চিরাচরিত নিয়ম যে অ্যাসাইলাম ইমিগ্রেশন কোর্ট থেকে যদি কোনো সিদ্ধান্ত যায়, যে সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো এক পক্ষ, সরকার অথবা রেসপন্ডেন্ট বলতে আমরা বলি সাধারণ মানুষ যারা কিনা অ্যাসাইলাম সিক করেন বা কোনো ইমিগ্রেশন বেনিফিট চান, এবং সরকার তাদের বিপক্ষে অবশ্যই থাকে এবং ইমিগ্রেশন কোর্ট সেটাকে মানে কোনো ডিসিশন বা রায় প্রদান করেন। যে কোনো এক পক্ষে অবশ্যই যাবে আর এক পক্ষ যাবে না। অনেক সময় দুই পক্ষই আমরা যখন মামলা করি ফেডারেল কোর্টে, তো আমরা সরকারের সাথে অনেক ব্যাপারে আমরা স্টিপুলেট করি। স্টিপুলেট করা মানে হলো কোনো বিষয়কে আমরা বলি যে এই বিষয়গুলো আমরা দুপক্ষে মেনে নিয়েছি, এগুলো বিতর্কিত নয়। তার মানে হচ্ছে যে জাস্ট তখন যেসব বিষয় বিতর্ক থাকে, যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারি না, সেই সব বিষয়ের উপরে শুধুমাত্র সিদ্ধান্ত প্রদান করেন। এই সিদ্ধান্তটা যখন আপনার বিয়ে এখন কোনো পক্ষ তারপর যখন ডিসিশন দেন এবং তারপরেও যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ থাকেন বা অ্যাগ্রিভ থাকেন, মনে করেন যে তার বিচার সঠিকভাবে হয়নি, ওনারা তখন বিএতে যান। বিএ তখন ইউজুয়ালি করেন যে পয়েন্টগুলোতে ডিসিশন হয়নি, যে পয়েন্টগুলোর ব্যাপারে বিতর্ক ছিল, সেই পয়েন্টগুলোই বিএ আপনার ডিসিশন দেন বা তারপরে কোনো মতামত ব্যক্ত করেন। কিন্তু অ্যাটর্নি জেনারেল বার বললেন 24শে সেপ্টেম্বরের যে সিদ্ধান্ত নিলেন, এটা হলো ম্যাটার অফ ACAA একটা মামলায় উনি বললেন যে এখন থেকে বিআইএ প্রত্যেকটা কেস যেটা বিআইএ এর কাছে আসবে, প্রত্যেকটা কেস ডি নেবো মানে হলো নতুন করে। তার মানে যাচ্ছে ওনার যেসব ব্যাপারে সরকার এবং রেসপন্ডেন্ট মানে আইনজীবী যে ব্যাপারে ওনারা এমনকি স্টিপুলেট করেছেন সেগুলো বিআইএ আবার পুনরায় খুলবেন। শুধু তাই না, প্রত্যেকটা কেস বিআইএ ভালো করে দেখবেন যে সমস্ত অ্যাসাইলামের যে সব ইনগ্রেডিয়েন্ট ছিল সেগুলো মানা হয়েছে কিনা। তার মানে দাঁড়াচ্ছে যে কোনো কেসই আসলে শেষ হবে না, প্রত্যেকটা নতুন করে শুরু হবে। এবং এর ফলে দুটো জিনিস ক্রিয়েট হবে, যে এর ফলে সবচেয়ে গুরুত্ব কমবে আমাদের ইমিগ্রেশন জাজদের মধ্যে। একটা অলরেডি এর বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছেন ওনারা, এবং বলছেন এটা পুরোপুরি জাজদের সিস্টেম না, যেখানে জাজদের তাদের পুরো বুদ্ধিমত্তাকে, তাদের যে ডিসক্রিশন, তাদের যে ক্ষমতা, পুরোপুরি ক্ষমতাটাকে অগ্রাহ্য করা হচ্ছে এবং এটাকে আরেকটা বিলিটল করা হচ্ছে, ছোট করা হচ্ছে। আর এটার ফলে যেটা রেসপন্ডেন্ট বা যারা ভুক্তভোগী তাদের জন্য খুব সমস্যা হবে, যে কখনোই তারা জানতে পারবে না যে কখন এটা শেষ হলো কিনা, শেষ হইল না শেষ যে একটা কথা সেটা হবে, এটা মানে কখনোই যেন ইট উইল নেভার কাম টু আ কনক্লুশন। তো এটা খুবই অমিনাস। আর একটা জিনিস উনি করেছেন সেটা হলো 25শে সেপ্টেম্বর পরদিন, সেটা হলো আমরা যখন ইমিগ্রেশন কোর্টগুলোতে আমরা অনেক সময় এক্সপার্ট উইটনেসকে ব্যবহার করি। এক্সপার্ট উইটনেস বলতে যেসব ব্যাপারে গুলোতে
ধরুন বাংলাদেশের বর্তমান সরকার অথবা যে কোনো একটা সরকারের বিরুদ্ধে অভিযোগ যে তারা মানবাধিকার লঙ্ঘন করেছেন, এবং যে কারণে আমাদের কোনো এক ব্যক্তি এসে এখানে বললেন যে আমার খুবই দেশে থাকাটা আমার জন্য বিপজ্জনক, আমি এই দেশে আসছি। হুম, তো অনেক সময় আমরা এক্সপার্ট ব্যবহার করি যারা কিনা দেশের সম্পর্কে জানেন, তাদের অনেক রকম আছে। তো তাদের জন্য তারা ইচ্ছে করলে তারা এসে বক্তব্য রাখেন যে তারা জানেন যে দেশে এই ঘটনা। এটা শুধু বাংলাদেশ না, যে কোনো দেশের ব্যাপারে হতে পারে অথবা যে কোনো ঘটনার উপরে হতে পারে। যদি কেউ বলেন যে আমি খুব মানসিকভাবে, আমি অত্যাচারের কারণে মানসিকভাবে খুব বিপর্যস্ত, এবং তখন আমরা সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট তাদের নিয়ে আসি, তাদেরকে দিয়ে বোঝানো বলার চেষ্টা করি যে তারা বলেন যে যে কথা যে রেসপন্ডেন্ট বলছেন সেটা সঠিক আছে, তারা কেন কেন সঠিক আছে সেটা ওনারা ব্যাখ্যা করে। হুম, তো এটা হলো নিয়ম। এখন এতদিন পর্যন্ত যে যে নিয়মটা ছিল যে একজন এক্সপার্ট তার যে বক্তব্যটাকে একজন জাজ ওভারঅল ইম্পর্টেন্সটা দিয়েছেন, কিন্তু কখনোই এক্স্যাক্টলি বলতে পারতেন না বা বলতেন না যে এই তার ডিসিশন নেওয়ার, জাজের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এক্সপার্টের মতামত কতখানি প্রভাব ফেলছে, মানে উনি কতখানি ইনফ্লুয়েন্সড হয়েছেন এক্সপার্টের মতামত দ্বারা। এটা কি 10% না 20% হুম। না 30% না 50%? কিন্তু বর্তমান যে সিদ্ধান্ত আমাদের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার্ড দিচ্ছেন, তার প্রেক্ষিতে ইমিগ্রেশন জাজদের প্রত্যেককে বলতে হবে যে একজন এক্সপার্টের যে বক্তব্য ছিল তাতে ওনারা কতখানি কনভিন্সড এবং কতখানি ইম্পর্টেন্স দিয়েছেন, পার্সেন্টেজটা কি। দ্যাট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট, এবং মোস্ট জাজেস নোবডি নোজ, ইট ইজ ওভারঅল থিং। আপনি অ্যাজ এ টোটাল হুম। আপনি দেখবেন, আমরা দেখবো যে একটা টোটাল যে সার্কামস্টেন্স তাতে কতখানি এটা ইম্পর্টেন্ট। তো এইসব কারণে আপনাদের আমি বলছি যে যে আপনার এটা খুবই অমিনাস আজকে ইমিগ্রেশনের জন্য, আমেরিকান ইমিগ্রেশন আইনের জন্য এবং কোর্টগুলো এবং রেসপন্ডের জন্য খুবই খারাপ অবস্থা সৃষ্টি করছে। এখন করোনা কালে এখন কেমন চলছে আপনাদের এই কেসের ক্ষেত্রে? কতটুকু কি ধরনের সবগুলা কি কেস চলছে কিনা, বা জরুরি ভিত্তিতে বিশেষ কিছু চলছে? আসলে বিষয়টা কি? আহ, আসলে আপনার আপনার যে শেষ সময় এই যে করোনার সময়, এখন এই মুহূর্তে আপনারা জানেন যে বর্তমানে আবার স্পাইক হচ্ছে, এবং হুম, আপনার সেকেন্ড ওয়েভের কথা অনেকে বলছেন। কিন্তু আমাদের কোর্টগুলো, বিশেষ নিউ ইয়র্কের আমাদের কোর্টগুলো 18 মার্চ থেকে বন্ধ এখনো আছে। শুধুমাত্র নন ডিটেন্ড কেসগুলো চলছে না। ডিটেন্ড কেসগুলো কিছুদিন মাত্র বন্ধ ছিল, কিন্তু তারপর অনেকদিন আগেই চালু হয়ে গেছে, প্রায় জুন জুলাই মাস থেকেই। ডিটেন্ড মানে যেসব আমাদের রেসপন্ডেন্ট, যেসব অ্যাসাইলাম বা অন্যান্য কারণে যারা ডিটেনশনে আছেন, মানে ইমিগ্রেশন ডিটেনশনে আছেন, তাদের কেসগুলো চলছে। কিন্তু যারা ডিটেনশনের বাইরে আছেন তাদের কেসগুলো চলছে না, এবং নিউ ইয়র্কে চলছে অনেক জায়গায়, বিশেষ করে অনেক স্টেটে কিন্তু এটা শুরু হয়েছে। অনেক দিন থেকেই চলছে, নন ডিটেন কেসও চলছে, কিন্তু নিউ ইয়র্কের ক্ষেত্রে এখনো চলছে না। আমরা অন্যান্য কাজ ইউএসসিএস এর সমস্ত কাজ, যেমন অ্যাপ্লিকেশন যতগুলো করা যায়, যেমন I-130 থেকে শুরু করে সেগুলো কিন্তু প্রায় ধরতে পারেন যে এটা বন্ধই হয়নি। যদিও বিঘ্নিত হয়েছে, মানুষ অ্যান্সার করতে পারেনি, কিন্তু এগুলো কখনোই মোরালে চলেই গেছে সবসময়। এটা আর কখনোই পুরোপুরি বন্ধ হয়নি, এখনো চলছে। রিপুটেশনের কি অবস্থা এখন? হ্যাঁ, ডিপোর্টেশন তো চলছেই। আমাদের ডিপোর্টেশন কিছুদিন বন্ধ ছিল, যে যাদেরকে আমরা বলি ধরপাকড়, সেটা বন্ধ ছিল কিছুদিন, এখন আবার শুরু হয়েছে। এটা যেটা আমরা অনুমান করছি যে কিছুটা ভয়ে ভীতিজনক অবস্থার সৃষ্টি হয়েছে, কিন্তু তারপরও এটা সেই পর্যায়ে এখন যায়নি। বিশেষ করে এটা একটা, যেহেতু ঠিক মানবিকতার কারণে না, এটা প্র্যাকটিক্যাল কারণে হয়তো অনেকটা কম করছেন, কিন্তু স্টিল আমরা বিভিন্নভাবে সংবাদ পাচ্ছি যে ইদানিং কালে আবার শুরু হয়েছে, যেটা যেটা অনেককেই, এমনকি অনেক যারা গ্রিন কার্ড হোল্ডার আছেন তাদেরকেও কিন্তু ডিটেনশনে নেওয়া হচ্ছে যদি তাদের আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে। সুতরাং খুবই ভয়াবহ সেদিক থেকে। কাজে যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে, কোনোভাবেই আছে, তাদেরকে আমি বলি যে একটু সাবধান হতে হবে তাদেরকে, এবং এর জন্য তাদেরকে চেষ্টা করতে হবে এটা কোনোভাবেই এটাকে করা যায় কিনা, রেকর্ড থেকে মুছে ফেলা যায় কিনা। অনেক ক্ষেত্রেই আপনার আমি বলবো যে যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে, অনেক সময় আমরা জানি অনেকেই
বিভিন্ন সময় ক্রিমিনাল কোর্টে গিয়ে খুব সহজে প্লিড করেন। প্লিড করা মানে হলো স্বীকার করে নেন যে আমি এটা করেছি। যদিও আপনি ব্যক্তিগতভাবে আমাকে অনেকেই বলেছেন বা আমি বিশ্বাস করি অনেকেই ঘটনাটা করেননি। কিন্তু এখানকার সিস্টেম অনুসারে যেমন আপনার পাবলিক প্রসিকিউটর যারা আছেন তারা অনেক সময় আপনাকে সুবিধা দেন যে আপনি যদি স্বীকার করে নেন হুম, হুম। তাহলে আপনাকে আর সময় বেশি লাগবে না, আপনার কোনো জেল খাটতে হবে না, আমরা কোনো কিছু করবো না, আপনি চলে যাবেন, আপনি তাড়াতাড়ি কেসটা শেষ হবে। যদি আপনি স্বীকার না করেন তাহলে আপনার জেল 3 বছর থেকে 5 বছর 7 বছর হতে পারে। সুতরাং আপনি কি রিস্ক নেবেন কিনা? তো আমরা অনেকে রিস্ক অ্যাভয়েড করার স্বার্থে অথবা একই সাথে যে পরিমাণ ফিনান্সিয়াল ইনকার ইনকার করবে, যে ফিনান্সিয়াল এক্সপেন্সেস যেটা ইনকার করবে সেই ভয়ে অনেকে কিন্তু তাড়াতাড়ি স্বীকার করে নেন যে হ্যাঁ আমি স্বীকার করে নিলাম যে আমি এটা করেছি, অথবা আমি এটা থেকে একটু কম যদি বলেন সেটাও আমরা করে নিয়েছি। তো অনেকে তাড়াতাড়ি বের হওয়ার তাৎক্ষণিক ফলের জন্য এটাকে করে, এক্সপিডিয়েন্ট হওয়ার জন্য, যে তাড়াতাড়ি চেষ্টা করার জন্য করে। তো এটা আমি অনেকে বিভিন্ন সময় বলেছি যে এটা না করে ফাইট করাটা ভালো, কিন্তু স্বাভাবিকভাবে এটা যেমন টাইম কনজিউমিং, একদিকে ফিনান্সিয়ালি ভেরি ডিফিকাল্ট অনেকের পক্ষে এটাকে চালিয়ে যাওয়া। তো এইগুলো কিন্তু আপনার এখন পিছনে হন্ট করবে বা চলে আসবে যখন দেখা যাবে যে আপনি এরকম কোনো কিছু করেছেন, কখনো আপনি স্বীকার করেছেন, তো সেটা কিন্তু আপনাকে হন্ট করবে। কাজে এখন যদি আপনার কারো সন্দেহ থাকে, যে সন্দেহ আপনি নিশ্চয়ই আপনি জানেন যে আপনি করেছেন কিনা, যদি চান তাহলে আপনার কোনো যে অ্যাটর্নির কাছে গিয়ে এটাকে আপনারা পুরোপুরি আবার কিন্তু রিওপেন করে কেসটা, ক্রিমিনাল কেসটা রিওপেন করে এটাকে কিন্তু মুছে ফেলার ব্যবস্থা করা যেতে পারে, যদি সেরকম আপনার মানে ইচ্ছা এবং আর্থিক সঙ্গতি থাকে। তাহলে কিন্তু আপনার অনেকটাই এই থেকে ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে পারেন, একটু ভয় কমতে পারে। দাদা যে কথাটা বললেন স্বীকারোক্তিমূলক বা স্বীকার করার পরে তাকে রিলিজ দেওয়া হয় সাময়িকভাবে, কিন্তু আপনারা যারা অ্যাটর্নিরা থাকেন বা নিশ্চিত কারো না কারো অ্যাটর্নি থাকে, অ্যাটর্নি নিয়ে ফাইট করে, তো অ্যাটর্নিরা কি সাধারণত এই ধরনের পরামর্শ দেন কিনা যে তোর স্বীকার করে বের হয়ে আসার বিষয়ে? আমি আগেই বললাম যে প্রথমত হলো যে প্রত্যেকটা দোষ স্বীকার করে চলে আসার জন্য মানুষ কিন্তু দুটো জিনিস মানে অনেক কয়েকটা আপনার ফ্যাক্টরস আছে এখানে কাজ করে। প্রথমত হলো যিনি চিন্তা করছেন যে আমি যদি এটা মামলা চালিয়ে যেতে থাকি অনেক ফিনান্সিয়ালি আমাকে এটাকে অনেকটা মানে ক্ষতিগ্রস্ত হতে হবে। সেকেন্ডলি আনসার্টেনটি, যদি জাজ আমাকে ধরে নেয় যে আমি এটা করেছি তাহলে এটা জেলের পরিমাণ হতে পারে কয়েক বছর, এবং যদি এতখানি বছর হয় তাহলে আপনি যদি গ্রিন কার্ড হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার জন্য তখন আরো বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তো অনেকেই চিন্তা করেন দুটোই, যে এটা কম মিসডিমিনার, আমরা যাকে বলি মিসডিমিনার আছে, মিসডিমিনার থাকার কারণে আমাকে হয়তো আর একবার মতো যদি থাকে আমাকে আর ধরবে না, আর আমার দরকার নেই। অনেক সময় হয় যে এমন কোর্টে কিন্তু ভালো করে আপনাকে ইমিগ্রেশন, আমরা বলি ইমিগ্রেশন ইম্প্যাক্ট কি হবে, যে যারা দেশের সিটিজেন তাদের জন্য যেসব যদি কোনো ক্রিমিনাল ঘটনা ঘটে আপনার শাস্তি পাবেন অথবা পাবেন না বা যাই করুন না কেন, কিন্তু এই দেশ থেকে তাড়াবার কোনো স্কোপ আপনার নেই শুধুমাত্র ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ এর কারণে। আম, কিন্তু যারা সিটিজেন না, মানে আমরা বলি গ্রিন কার্ড হোল্ডার, হুম, হুম। মানে পার্মানেন্ট রেসিডেন্ট, তাদের জন্য কিন্তু এটা কিন্তু চয়েস না সে অর্থে। তাদেরকে খুবই বেশি অ্যালার্ট হতে হবে যে যে কোনো ঘটনা, যে ক্রিমিনাল যে কোনো ব্যাকগ্রাউন্ড কোনো রেকর্ড যদি থাকে, দ্যাট ক্যান বি ইউজড এগেনস্ট ইউ অ্যাট এনি পয়েন্ট। শুধুমাত্র এখন দেশের মধ্যে থাকা অবস্থায় আপনি হয়তো দেশের বাইরে গেলেন, যে আপনি কিছু হলো না, 3 বছর আগে ঘটনা ঘটেছে, আই ডোন্ট কেয়ার, অবভিয়াসলি আপনি তো ভুলেই গিয়েছেন যে আপনি অ্যারেস্ট হয়েছিলেন। মানুষ সবসময় যেমন তার খারাপ স্মৃতিগুলো ভুলতে চায়। তো আপনি যখন এদেশে ঢোকার চেষ্টা করলেন এন্ট্রির জন্য, আমরা যতবারই বাইরে যাই ততবারই আমরা অ্যাপ্লাই করি এদেশে ঢোকার জন্য, যারা কিনা আপনার নন সিটিজেন তাদের হুম। কথা বলছি। তো তখন তারা কিন্তু, যে ইমিগ্রেশন অফিসার যিনি থাকবেন সামনে, উনি কিন্তু আপনাকে আহ, আপনার এই রেকর্ড গুলো, যদি ইমিগ্রেশনের সরি যে ক্রিমিনাল রেকর্ড গুলো থাকে, তখন আপনাকে কিন্তু প্রশ্ন করতে পারে এবং তারপরে কিন্তু আপনাকে বলতে পারে যে আপনি অ্যাডমিসিবল না, আপনাকে দেশে ঢুকতে দেওয়া হবে না। তো মাই পয়েন্ট ইজ যে ছোটখাটো যে সব ক্রিমিনাল ঘটনাগুলো আছে আমরা বলি, আহ, যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের জি দাদা। এগুলো কিন্তু আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলোকে ইগনোর করা ঠিক হবে না আমাদের জন্য। কারণ হলো যে কোনো সময় এখন বড় দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য। ও, তাইলে এই যে দাদা এখন যে পরিবর্তনগুলো আসছে বা আসবে, তো এই ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে যারা এই ধরনের ঘটনা
বা জন্য যারা এই সেবাগুলো নেওয়া দরকার, প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু এই পরিবর্তনগুলো আসলে তাদের কি হবে বা প্রথমত হলো এই যে সময় জি আহ, আমরা আগে বলছি অলরেডি পরিবর্তনগুলো এসে গেছে, আরো কি কি আসবে বলা মুশকিল। এখন তো মাত্র 1 মাস আছে আমাদের নির্বাচনের কাজে। নির্বাচনে আমরা জানি যে নির্বাচনের মাধ্যমে নির্বাচনে অনেক কিছুই হয়তো ফয়সালা হবে। হুম, আমরা আশা করি সেটা, সেটা আমাদের বসে আছি সেজন্য। কিন্তু এখন পর্যন্ত যা যা হয়েছে এই পর্যন্ত, এরপর হ্যাঁ। নতুন কি হবে এটা বলা মুশকিল, কারণ নতুন যদি কোন দিকে দাদা মন যদি দেবে। এই আসন্ন নির্বাচনে যদি বর্তমান প্রেসিডেন্টে বহাল থাকে, তাহলে কি হতে পারে? আবার যদি নতুন প্রেসিডেন্ট আসেন তাহলে কি হতে পারে? নতুন প্রেসিডেন্ট উনি তো অলরেডি বলে দিয়েছেন যে উনি ইমিগ্রেশনের যেসব ঘটনা, যেসব রেস্ট্রিকশন যেগুলো অমানবিক এবং যেগুলো যেগুলো অযৌক্তিক, আনফেয়ার, হুম, উনি ওগুলোকে করে দেবেন। সুতরাং আমরা মনে করি ইমিগ্রেশন দিক থেকে এটা খুবই ভালো একটা আশাব্যঞ্জক দিক যে যদি ডেমোক্রেটিক একটা প্রেসিডেন্সি আসে। উম, আর অবশ্যই বর্তমান প্রেসিডেন্ট যদি থাকেন, প্রত্যেকে উনি নিজেও বিশ্বাস করেন এবং সবাই বিশ্বাস করেন যে উনি মূলত অ্যান্টাই ইমিগ্রেন্ট, অ্যান্টাই ইমিগ্রেশন ল, ইমিগ্রেশনের। সুতরাং আমরা আরো ভয়াবহ চিত্রই দেখতে পাই। কিন্তু আসার কথা হলো একটাই, যে আপনারা জানেন এই দেশে প্রেসিডেন্টের কোনো ক্ষমতা বা কোনো একটা অংশের সরকারের কোনো একটা অংশের ক্ষমতাই কিন্তু মানে সর্বোচ্চ নয়। কেউই সবরিন না সে অর্থে যে আমরা যা করব সেটাই আমি সবকিছু করতে পারবো, সেটা কিন্তু না। এটা হলো এই দেশের সবচেয়ে বড় সুবিধা। সুতরাং আপনার এখনো দেখছেন যে সরকার একটা পর একটা আইন করছেন। আর পরবর্তীতে আপনার যেটা হচ্ছে সেটা হলো যে আহ, আপনার এরা আহ, মানে হুম, জুডিশিয়ারি কিন্তু আপনার জুডিশিয়ারি কিন্তু সেটাকে রিমেডি দিচ্ছে। জুডিশিয়ারি এসে বা বাইরে সবসময় একটা ইনজাংশনের মাধ্যমে হোক, প্রিলিমিনারি ইনজাংশনের মাধ্যমে হোক, বিভিন্নভাবে রিমেডি দেওয়ার চেষ্টা করছেন এবং অনেক ক্ষেত্রেই সফলও হচ্ছেন। কিন্তু অনেক ক্ষেত্রে আবার সরকার বা আমাদের প্রেসিডেন্টের যে আদেশ সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত বহাল হচ্ছে, অনেক দুই একটা ক্ষেত্রে হয়েছে। তো সেটা একটা মানে আমাদের জন্য সেটব্যাক, বাট সমস্ত ক্ষেত্রে ফাইটের কোনো, যুদ্ধের কোনো বিকল্প নেই। যারা ইমিগ্রেশনের বিপক্ষে এই মুহূর্তে যে হাওয়াটা চলছে সেটা আশা করি আহ, একটা সময় গিয়ে একটু খুব শীঘ্রই বন্ধ হবে। ইমিগ্রেশন বা ইমিগ্রেন্টরা এই দেশের শত্রু না, এরা এই দেশটা করেছে এবং এরা থেকে ইমিগ্রেন্টদের মধ্যে থেকেই অনেক ব্রেইন আছে, অনেক কন্ট্রিবিউশন আছে, ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন থেকে শুরু করে। সুতরাং আমার মনে হয় যে প্রেসিডেন্ট বা তার পার্টি সেই শুভবুদ্ধির উদয় হবে যে ঢালাও ভাবে ইমিগ্রেশন বিরোধী চিন্তা ভাবনা করে আর যে হোক আমেরিকা চলতে পারে না, আমেরিকা চায়না নয়। আমেরিকা আমেরিকাই, এবং আমেরিকা তার শ্রেষ্ঠত্ব বহাল রাখবে এবং ইমিগ্রেন্টদের তাদের দরকার হবে। সুতরাং আমি এট দ্য এন্ড অফ দ্য ডে আমি এতখানি নিরাশবাদী নয়। জি দাদা, এই যে ইয়ের বিষয়টা বললেন, ফিটা কি আবারও বাড়তে পারে যে কোনো সময়, এরকম বিষয়টা? হ্যাঁ, ফিটা আমরা আগেই বলেছিলাম যে এটা ছিল প্রিলিমিনারি ইনজাংশন। না জি প্রিলিমিনারি হ্যাঁ, ইনজাংশন মানে প্রাথমিক ভাবে জি এটাকে স্টেটা হলো ফর দ্য টাইম বিং, এটা পার্মানেন্ট কিছু না। এখন পার্মানেন্ট যদি হয় তাহলে এটা অবশ্যই বাড়তে পারবে না। কিন্তু আমি খুব ডাউটফুল যে পার্মানেন্ট কিছু করার মতো কোনো অবস্থা আছে। সরকার যদি দেখে যে এই ফর্মে নেওয়া যায়নি, এই ফর্মে তাকে এই ফিটা বাড়ানো যায়নি, তো অন্যান্য ফর্মে ফর্মে মানে অন্য ভাবে ফিটা বাড়ানো যায়, কারণ ফি বিভিন্ন সময় বেড়েছে। এটা এমন না যে এইবারই ফি বেড়েছে। এখন হুম, যেসব ক্ষেত্রে ফি বেড়েছে সেই সব ক্ষেত্রে আমরা অযৌক্তিক বলেছি, যেমন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে $50 দিতে হবে। অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের জন্য কখনোই ফি ছিল না আনটিল টুডে। হুম, কিন্তু এখন $50 আপনাকে দিতে হবে। তো $50 হয়তো দেখা যাবে যে $50 খুব বেশি না, অনেকের কাছে মনে হবে, কিন্তু $50 অনেকের কাছে জন্যই বেশি, যাদের কোনো কিছুই নাই, সবকিছু হারিয়ে এই দেশে ঢুকেছে, তাদেরকে আবার $50 দিতে দেওয়ার জন্য সেটা খুব কঠিন ব্যাপার। সুতরাং যদি অনেকের জন্য হয়তো কিছু না, অনেকেই হয়তো মানে অনেকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। কিন্তু একজন অ্যাসাইলাম শিকারের অবস্থান থেকে যদি আপনি দেখেন, এটা এক ধরনের অত্যাচার। তার কারণ হলো তিনি একটা অত্যাচারের মধ্যে থেকে এসে আবার আর একটা অত্যাচারের মধ্যেই পড়া, যেটা ফিনান্সিয়ালি তাকে দিতে হচ্ছে। তো আসলে এটা হলো আমরা দিচ্ছি একজন অত্যাচারী থেকে, আমরা জায়গা দিচ্ছি, সেখানে তার কাছ থেকে টাকা নেওয়াটার যে প্রশ্নটা, এটা খুবই অমানবিক এবং অযৌক্তিকও বটে। তো সেসব গুলো, তো হোপফুলি নট, বাট হু নোস,
সেটাই। আর দাদা আরেকটা কথা আপনি বলছিলেন যে প্রেসিডেন্ট এককভাবে কিছু করতে পারেন না যদি সিনেট এবং কংগ্রেস রয়েছে, কিন্তু এখন তো কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট, সিনেটে রিপাবলিকান। এই ক্ষেত্রে তো ইমিগ্রেশনে কিন্তু আপনি বললেন যে আমূল পরিবর্তন আসছে, তো সেটা কিভাবে সম্ভব? এটা কিন্তু আমি যেটা বলছিলাম বারবার, যে আইনটাকে উনি আইন করে চেঞ্জটা করতে পারছেন না। আইন যেটা আছে সেটাকে চেঞ্জ করতে পারছেন না, কারণ এটা কংগ্রেসের মাধ্যমে আইন, মানে রাষ্ট্রপতি কিন্তু আইনটাকে চেঞ্জ করতে পারেন না। উনি শুধুমাত্র কিছু আদেশ দিতে পারেন, সে আদেশ বলে অনেকগুলো চেঞ্জ হয়, যেটা আইন চেঞ্জ গুলো অনেক সময় দেখা যায় যে আইনের মতোই, মানে এটা এফেক্ট হয়ে যায়। স্টিল ইট ইজ নট ল, কিন্তু যদি ঘুরিয়ে বলা যায় যে যে রুলগুলো করা হচ্ছে, সেই রুলগুলো এমন ভাবে কার্যকর করা হচ্ছে যাতে পুরো আইনটাই চেঞ্জ হয়। সে কারণে কিন্তু এখন কথা উঠছে যে আসলে প্রেসিডেন্ট এটা করতে পারেন কিনা। প্রেসিডেন্টের কাজ হলো যেসব আইনের কোনো জায়গায়, যেসব আইনের আওতায়, যেসব জায়গাগুলোতে কোনো ফাঁক ফোকর থাকলে সেখানে যদি দেশের স্বার্থে উনি কিছু রুল করতে পারেন। কিন্তু যেখানে আইনটা খুব স্পষ্ট আছে, ঠিক আইনের যেটা উদ্দেশ্য, তার উদ্দেশ্যের বাইরে গিয়ে উদ্দেশ্যের বিরোধী কোনো কিছু করাটা হলো বেআইনি। কারণ তখন আপনাকে পুরো আইনের পদ্ধতি যাওয়া উচিত, তা নাহলে কংগ্রেস একটা আইন করবে আর প্রেসিডেন্ট একটা রুল করবেন, রুল করে এটাকে ভিসিয়েট করবেন, অথবা কোনটা কনফ্লিক্ট হবে, সুতরাং এটা কোনোভাবেই থাকবে না, কোনো অর্ডার থাকবে না। তো সে কারণেই আমাদের বক্তব্য হলো যে আহ, এখন কথা উঠেছে, এবং আপনারা জানেন যে এটা নিয়ে অলরেডি ইউএস এর বিভিন্ন আদালতে যে কথাগুলো উঠেছে, এবং এগুলো নিয়ে হয়তো সিদ্ধান্ত ভবিষ্যতে আসবে যে প্রেসিডেন্ট কি সেই ক্ষমতা রাখেন, যে ক্ষমতায় যে আপনি ইচ্ছে করলেই আহ, আপনি যে কোনো আইনকেই, কোনো রুল বানিয়ে আইনকে চেঞ্জ করে দেবেন আলটিমেটলি। জি দাদা। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা বিষয় দাদা, যদিও বহুল অনেকবারে বলেছেন যে পাবলিক চার্জের বিষয়ে আসলে সর্বশেষ কি অবস্থা, আমাদের অনেকে বিষয়টা জিজ্ঞেস করে। পাবলিক চার্জের ব্যাপারে যেটা হলো, আপনার যে আইনটা একবার মানে বাধাগ্রস্ত হলো, কোর্ট এটাকে না করে দিলেন, কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত যখন এটা যায়, তখন আলটিমেটলি কিন্তু এটা আহ, বর্তমান প্রশাসনের পক্ষে চলে গেছে। কাজে পাবলিক চার্জের এটা মোটামুটি সেটা ডিসাইডেড যে আপনার যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল সেটা বাস্তবায়ন হচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে এখন থেকে অলরেডি যেটা চালু হয়ে গেছে, সেটা হলো যে যারা কিনা কোনো স্পন্সর হন তাদের অনেক লায়াবিলিটি আছে, হুম, এবং যারা কিনা এদেশে আসতে চান, স্পন্সর এবং পিটিশনার এবং বেনিফিশিয়ারি প্রত্যেকেরই দুটো দিকই দেখা হবে এখন। যেটা পিটিশনার, যিনি তার এনাফ টাকা পয়সা আছে কিনা, যে ফিনান্সিয়াল ক্যাপাসিটি, এবিলিটি আছে কিনা, যে একজন যাকে উনি স্পন্সর করেছেন উনি আসার পরে এই দেশে থাকার জন্য যতগুলো দরকার এক্সপেন্সেস, সেটার জন্য কোনোভাবে যেন সরকারের প্রতি উনি সেই বেনিফিশিয়ারি যেন সরকারের প্রতি ডিপেন্ডেন্ট না হন। হোপফুলি যে যিনি আসবেন বেনিফিশিয়ারি, তিনি নিজেই আয় আয় করবেন, অথবা যদি দরকার হয়, যদি কোনো কারণে ওনার সেরকম কোনো অবস্থা ক্রিয়েট হয় যেখানে ওনার পাবলিক চার্জ হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে যিনি স্পন্সর তিনি সেটা বহন করবেন। এই লটা আমি আগেও বলেছি, এই জি, লটা কিন্তু নতুন কোনো কিছু নয়, এটা পুরনো ল, কিন্তু এটা ইউজ হচ্ছিল না এভাবে। অর্থাৎ স্পন্সর বা পিটিশনার কখনো এর দ্বারা, যদিও ওনার আইনগতভাবে যেমন সিগনেচার করতাম আমরা I-864 এবং I-864A, দুটো ফর্ম ছিল। অবশ্যই যাদের মেরিট থাকেন, যারা, তাদের জন্য দুটো ফর্মই করতে হতো, সিগনেচার করতে হতো। তো এখন তাদেরকে লায়াবল করা বা তাদেরকে সু করতে পারবে সরকার, যে যদি কোনো বেনিফিশিয়ারি এখানে আসার পরে পাবলিক চার্জের মুখোমুখি হন, হুম, তাহলে মুখোমুখি হন, শুধু হন না, যদি হতে পারেন, যখন সন্দেহ করেন আপনার যে ইমিগ্রেশন অফিসার বা কনসুলেট অফিসিয়ালসরা, তাহলে তাকে ভিসা দিবেন না। তো এটা খুবই কঠিন ব্যাপার হয়েছে, এটা প্রমাণ করা খুবই কঠিন। হয়তো একজন খুব ধনী মানুষ, আপনি আহ, একজনকে স্পন্সর করলেন, কিন্তু কনসুলেট দেখলো যে ইয়েস, আপনার যিনি স্পন্সর উনি $1,000,000 এক বছরে আয় করেন, কিন্তু যিনি যাচ্ছেন তিনি গিয়ে দেশের মধ্যে হয়তো পাবলিক চার্জে উনি পড়ে যেতে পারেন। অর্থাৎ তার আর্নিং অ্যাবিলিটি, শিক্ষাগত যোগ্যতা এতই কম, হুম, অথবা মেডিকেল কন্ডিশন তার এতই খারাপ যে তার সম্ভাবনা হলো এদেশে আসার পরে পাবলিক চার্জ হবে। তো সেক্ষেত্রে স্পন্সরের টাকা থাকা সত্ত্বেও, স্পন্সর অ্যাবিলিটি থাকা সত্ত্বেও বেনিফিশিয়ারি কিন্তু সেইটা পাবেন না।
It's a very very difficult situation for people, for many people actually. কাজে যারা বয়স্ক আছেন তাদের জন্য এটা খুবই খারাপ সংবাদ। যারা ফিনান্সিয়ালি একটু দুর্বল আছেন তাদের জন্য খারাপ সংবাদ। তো অনলি ফিউ পিপল উইল বি অ্যালাউড টু কাম ইনটু দিস কান্ট্রি। আর যারা বর্তমান রয়েছেন তাদের ক্ষেত্রে কতটুকু কার্যকর হবে, যারা ধরেন গ্রিন কার্ড হোল্ডার যারা আছেন? গ্রিন কার্ড যারা অলরেডি পেয়ে গেছেন তাদের জন্য এই রুলের কোনো আপনার ইনফ্লুয়েন্স নেই, কোনো ইম্প্যাক্ট নেই, কোনো ইফেক্ট নেই। কারণ অলরেডি আপনার গ্রিন কার্ড আছে, অথবা যারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য এটা কোনো মানে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না। দে আর ফাইন, দে আর আউট অফ ইট। পাবলিক চার্জের আওতায় আসবে না তারা? দে আর লাকি অলরেডি। শুধুমাত্র যারা নতুন তাদের, যারা আসবে তাদের নতুন, হ্যাঁ যারা নতুন করবেন তাদের জন্য। ইয়েস। দাদা, আমরা একবার শেষ পর্যায়ে যদি আপনি একটা অনুষ্ঠানে খুব বিস্তারিত বলেছিলেন রাশেদ চৌধুরী কেসটার ব্যাপারে, সর্বশেষ কোন তথ্য আপনার কাছে আছে কিনা? সর্বশেষ আসলে কোনো তথ্য আমার কাছে নেই। যেটা আমরা লাস্ট জেনেছিলাম তারপরে আর কোনো আমি পত্রিকাও দেখিনি। আর সো আই ওয়াজ নট দ্যাট ইন্টারেস্টেড। মানে এমন না যে নতুন কোনো কিছু যেভাবে উঠিয়েছিল, এখনো যেটা মনে হচ্ছে যে যেহেতু অ্যাটর্নি জেনারেল এটাকে নিজেই স্বপ্রণোদিত হয়ে নিয়েছেন নিজের কাছে, অবশ্যই এটা বিশ্বাসযোগ্য যে দেয়ার ইজ সামথিং বিহাইন্ড ইট। এটার মধ্যে পলিটিক্যাল ইন্টেনশন রয়ে গেছে। এবং সব কথা অর্থ যেটা আমরা বলি, রাষ্ট্রে যারা চালান তারা সবাই পলিটিক্যাল পিপল। কাজে তাদের সমস্ত কাজের পিছনে পলিটিক্যাল অ্যাম্বিশন থাকে, পলিটিক্যাল পারপাস থাকে, পলিটিক্যাল অবজেক্টিভ থাকে। নাথিং রং ইন ইট। কারণ হলো পলিটিক্স ইজ নট ব্যাড ইটসেলফ আনলেস ইউ ইউজ ইট ইন এ ব্যাড ওয়ে। তো পলিটিক্স অবশ্যই ভালো জিনিস। পলিটিক্সের মাধ্যমে মানুষকে উপকার করা যায়, আবার ক্ষতি করার সম্ভাবনা থাকে। সুতরাং যেসব সিদ্ধান্তে মানুষের উপকার হয়, একজন খুনি যদি বিচার হয়, এটা হচ্ছে তো আর ভালো কিছু নেই। কারণ পরবর্তী খুনিরা, বর্তমানকালের খুনি অথবা ভবিষ্যতের খুনিরা যারা মনে করেন যে তারা একসময় পাশ পেয়ে যাবেন, তারাও মনে করা উচিত কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। কাজে এটা আমার মনে হয় যে যাদের যিনি আজকে থেকে 40 বছর 45 বছর আগে একটা খুন করে মনে করেছেন যে অন্য দেশে গিয়ে সেটাকে পার পেয়ে যাবেন, এসে ভেরি ভেরি আমাদের এখানকার অ্যাটর্নি জেনারেল যে সিদ্ধান্ত নিয়েছেন এবং যদি আলটিমেটলি উনি এই সিদ্ধান্ত নেন, বাংলাদেশে পাঠিয়ে দেন এবং বাংলাদেশে তার সাজা কার্যকর করে, তার আইনের একটা শাসন প্রতিষ্ঠিত হলো। এবং বর্তমান সরকার বলেন, তাদের উচিত হবে যদি তারা এই কাজটার পিছনে তাদের যে মেধা, তাদের সময় দিয়েছেন, সে একই সময় যেন তারা দেশেও ব্যয় করেন। যে এইসব ঘটনা যেন যারা করছে, অনেক অভিযোগ উঠছে, যেমন বাংলাদেশের বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আছে, তারা মানবতা বিরুদ্ধে কাজ করেন। ডিজিএফআই আপনারা জানেন যে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যে তারা অনেক বেশি মানুষকে, বিশেষ করে অনেক বেশি অমানবিক হিউম্যান রাইটস ভায়োলেশনে ওরা যুক্ত। তো আরো অন্যান্য সংস্থাগুলো যারা আছেন বা র্যাবের বিরুদ্ধে উঠছে বিভিন্ন সময়, তাদের এখন অনেকটাই সাবধান হওয়া উচিত যে যারা আজকে জড়িত আছেন যেসব কাজে, যদি জড়িত থাকেন, যদি জড়িত না থাকেন, তাও তাদের সামনে চলে আসা উচিত, বলা উচিত যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো সত্য না এবং কেমন সত্য না, এবং ওনাদের মধ্যে ট্রান্সপারেন্সি কি, যদি সত্য হয়ে থাকে তার কারা যুক্ত। কোনো একটা এজেন্সি সবাই খারাপ হতে পারে না। কাজেই তারা যদি এই খারাপ কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, গুমের সাথে যুক্ত হয়ে থাকেন, মানুষকে ভয় দেখানোর কাজে যুক্ত হয়ে থাকেন, পলিটিক্যাল বিরোধী পক্ষের মুখ বন্ধ করার কাজে যুক্ত হয়ে থাকেন, তাদের মনে করা উচিত এটা শেষ সময় না, এরপরও কিন্তু অনেক সময় আছে। আজকে যারা এই কাজের সাথে যুক্ত তারা কিন্তু ভবিষ্যতে এইভাবেই হয়তো তারা আবার আরেকজন এসে তাদেরকে কিন্তু ধরবে। তো আমরা যেন এমন পরিস্থিতি সৃষ্টি না করি নিজেদের জন্য এবং আমার পরিবার বর্গের জন্য, আমার সন্তানদের জন্য, যেখানে আমরা নিজেরাই আবার সেই জায়গায় করব। আমাদের যারা আছেন, যারা অনেকে মনে করেন বলতে পারেন না, যে ভাই খারাপ কাজে যারা যুক্ত থাকেন, যেসব সংগঠনের মানে এজেন্সির লোকজন, তারা কিন্তু তাদের ছেলে মেয়েদের কাছে বলতে পারেন না যে আমরা এই কাজটা করে এসেছি। এট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিন্তু বলতে পারেন না। একজন ভালো মানুষ ভালো কাজ করে যখন যান, তখন গিয়ে বলেন ছেলে মেয়েদের কাছে যে আমি একটা ভালো কাজ করেছি আজকে, দে লার্ন ফ্রম ইট। আর ওনারা কিন্তু বলতে পারেন না যে আমরা এই কাজ করে আছি, অমুক জায়গায় দুটো গুম করে সাথে আমি যুক্ত ছিলাম, আজকে অমুক সম্পাদককে আমরা ছেড়ে দিয়েছি তাকে কোনো কিছু না লেখার জন্য, অমুক সাংবাদিককে ধরে ফেলেছি এক কার্টুনি করার জন্য। এই যে কাজ অরাজকতা দেশে চলছে, এটা কিন্তু দেশের জন্য খুবই খারাপ অবস্থা। এবং যারা করছেন মনে করছেন সরকারের সত্য সহায় করছি, অত সরকারের আমাদের ক্ষমতা এতই যে আমরা কিছু পাচ্ছি না, মনে রাখবেন সমস্ত ক্ষমতায় একটা শেষ আছে এবং একটা সময় গিয়ে পরে গিয়ে কিন্তু বিচার হয়। আমার হোপফুলি এই বঙ্গবন্ধু কিলাকে নেওয়ার মাধ্যমে যারা কিল করছিল, যাদের আস্ফালন ছিল, তারা কখনোই কিছু হবে না, তারা বুঝে নিল যে হচ্ছে, এবং তাদের মাধ্যমে আমাদেরও বর্তমান যারা, তাদেরও বুঝে নেওয়া উচিত ভবিষ্যৎ কিন্তু প্রত্যেকের জন্য ভবিষ্যৎ আছে।
সুতরাং হোপফুলি ইট ইজ এ গুড ডিসিশন বাই অ্যাটর্নি জেনারেল বার, এবং গুড ডিসিশন আমাদের শুভবুদ্ধি উদয় হোক সবার জন্য। বাংলাদেশের কোনো মানুষ যেন গুম না হয়, ভিন্ন মতের জন্য, ভিন্ন রাজনৈতিক আদর্শের জন্য, বিএনপি করার জন্য, অন্য পার্টি করার জন্য যেন কেউ গুম না হয়। তার মধ্যে যদি কোনো থাকে, আপনার বক্তব্য থাকে, যদি কোনো খারাপ অপরাধের থাকে, তাহলে বিচার হওয়া উচিত স্বচ্ছ প্রক্রিয়ায়। আপনি কোনো গুম করে তো কোনো দেশের উন্নতি হয় না। আজকে যেখানে আপনার আমেরিকা, দক্ষিণ আমেরিকার দেশগুলো যেখানে গুম হত্যা চলছিল, পিনোশের মতো লোক, যিনি আমরা জানি একনায়ক ছিলেন, সে জীবনে কিন্তু লন্ডনে গিয়ে কারাগারে বন্দী হয়েছিলেন, এবং শুধুমাত্র যখন নিশ্চিন্ত হয়েছিলেন যেন আর মৃত্যু অবধারিত ক্যান্সারে, তখন তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, এবং মাত্র 15 দিন পরেই বোধহয় উনি মারা গিয়েছিলেন। সুতরাং সবার জন্য এটা একটা সময় যে কোনো খারাপ কাজের কোনো চিরস্থায়ী না, ভালো কাজই চিরস্থায়ী থাকবে, খারাপ কাজ চিরস্থায়ী না। সবাইকে আজকে আমাদের সেই জায়গা থেকে আসতে হবে। ধন্যবাদ। দাদা, আরেকটা বিষয় যে যারা ধরেন সিটিজেন হলেন, হওয়ার পরে পাসপোর্টটা নেওয়ার জন্য এটা কোনো বাধ্যবাধকতা আছে কিনা, যে পাসপোর্টটা সবসময় থাকা লাগবে, অথবা আবার যখন মেয়াদ শেষে রিনিউ করা লাগবে, এরকম কোনো বিষয় রয়েছে কিনা, না শুধুমাত্র বাইরে ট্রাভেলের জন্যই? পাসপোর্ট মানে হলো পাসপোর্ট দেশের বাইরে যাওয়ার জন্য, দেশের পাসপোর্ট আপনার নিতেই হবে, কোনো কথা নেই। আর পাসপোর্ট নিলেন, পাসপোর্ট কোনো আপনার ইসের প্রমাণ না, সিটিজেনশিপের প্রমাণ না, প্রমাণ এক ধরনের যে আপনার সিটিজেন যদি আপনি হন তাহলেই শুধু পাসপোর্ট পাওয়ার কথা। ন্যাশনাল অনেক সময় পাসপোর্ট পায় যদিও। তো সিটিজেন হলেন, কিন্তু সিটিজেনের মূল, আপনি যে সিটিজেন তার প্রথম প্রমাণ হলো যে আপনার একটা সিটিজেনশিপ সার্টিফিকেট আছে। সার্টিফিকেট যদি হারিয়ে যান তাহলে কি আপনি সিটিজেন না? স্টিল আপনি সিটিজেন। যেমন আপনার যদি ড্রাইভার্স লাইসেন্স আপনি হারিয়ে যায়, তাহলে আপনি বলতে পারবেন না যে আপনি ড্রাইভ করতে পারবেন না, এই কারণে যে আপনার হাতে নাই, সে কারণে, কিন্তু আপনি স্টিল ড্রাইভার। সেরকম আপনার গ্রিন কার্ড যদি হারিয়ে যায়, স্টিল আপনি গ্রিন কার্ড হোল্ডার। শুধুমাত্র আপনাকে সংগ্রহ করতে হবে। একটা পাসপোর্ট হারিয়ে গেলে, পাসপোর্ট না থাকলে আপনি সিটিজেন হবেন না। আপনার সিটিজেন তো আপনি যেদিন আপনি ওথ নিয়েছেন সেদিন থেকে আপনি সিটিজেন। আপনার যদি সার্টিফিকেট হারিয়ে যায় তাও আপনি সিটিজেন। শুধুমাত্র আপনার প্রমাণ করার জন্য, যে অন্য কোনো প্রমাণ, ইজি প্রমাণ করার জন্য আপনার সার্টিফিকেটটা দরকার। ধন্যবাদ। আর ডুয়েল সিটিজেনশিপ, বাংলাদেশে আর যুক্তরাষ্ট্রের যারা নাগরিক, মার্কিন নাগরিক, তারা বাংলাদেশে ডুয়েল সার্টিফিকেট বা ডুয়েল পাসপোর্ট সিটিজেনশিপ, সেই বিষয়টা যদি একটু বলেন। ডুয়েল সিটিজেনশিপ নিয়ে অনেকেই আসলে এই মুহূর্তে অনেকেই কথা বলছেন বারবার। ডুয়েল সিটিজেনশিপ আমেরিকায় কোনটা, এটা আমরা বলবো না যে এটা মানে স্বীকৃত, এটা অস্বীকৃত না। এটা আপনি ডুয়েল সিটিজেনশিপ রাখলে আমেরিকান আইন অনুসারে আপনি কোনো আইন ভঙ্গ করছেন না। বাংলাদেশেও ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করছে, সুতরাং সেদিক থেকে কোনো সমস্যা নেই। সমস্যা যদি আপনার দুই এক ক্ষেত্র হতে পারে, যেমন যদি যে দেশে, যদি মনে করেন আপনি একই সাথে বাংলাদেশের নাগরিক সিটিজেন এবং আমেরিকান সিটিজেন, তো আপনি যদি এখন কোনো একটা সমস্যায় পড়েন বাংলাদেশে গিয়ে, বাংলাদেশ সরকার যদি আপনাকে অ্যারেস্ট করে, বাংলাদেশ সরকার আপনাকে যদি কোনোভাবে বলে যে, তখন আমেরিকান সরকারের কোনো ক্ষমতা থাকবে না যে আপনাকে হেল্প করার, কারণ ওরা বলবে আমার সিটিজেন, তখন আপনি ওই দেশের আন্ডারে চলে গেলেন। তো সুতরাং যারা কিনা রাজনীতি করেন, যারা কিনা সরকারের সাথে সরকারের সমালোচনা করেন, তাদের জন্য ডুয়েল সিটিজেনশিপ ইজ নো গুড। বিশেষ করে যদি আপনি দেশের মধ্যে থাকেন, সরকারের সাথে, যে কোনো সরকার, আমি বর্তমান সরকারই বলছি না, আমাদের সময়, বিভিন্ন সময় অন্যান্য সরকারগুলো যে মানবতার রেকর্ড কেউ প্রত্যেকে প্রতিষ্ঠিত করেছে তা তো না। আমরা জানি যে বিভিন্নভাবে ব্যারাক থেকে এসে ক্ষমতা দখল করে পরে কি করেছে। সুতরাং বলা যেতে পারে না যে বর্তমান সরকার, যে কোনো সরকারই, আমাদের অনেকেই আমাদেরই আছে, উদাহরণ আছে যারা এখানে করেছেন। ডুয়াল সিটিজেনশিপ সেই জন্য আপনার এক ক্ষেত্রে খারাপ। আর সবচেয়ে বড় ঘটনা হলো ডুয়াল সিটিজেনশিপ আপনি যদি করেন, আপনি দু দেশেই কিন্তু আপনি ট্যাক্সের আওতায়। সুতরাং আপনি মনে রাখতে হবে আপনি ট্যাক্স পে করতে দু জায়গায় বাধ্য, কিন্তু ডুয়েল ট্যাক্সে যে এটা আছে, ডাবল ট্যাক্সেশন এড়াতে পারেন আপনার বিভিন্নভাবে। তো অনেকেই প্রশ্ন করেছেন যে ডুয়াল সিটিজেনশিপ এটা বৈধ কিনা। এটা অবৈধ না মোটেই। অনেক ক্ষেত্রে অনেকের দুইয়ের বেশি পাসপোর্টও থাকতে পারে। সুবিধাটা কি ডুয়াল মানে সিটিজেনশিপের সুবিধাটা কি? মনে করেন কেউ বাংলাদেশে নিলে তার বাড়তি কি সুবিধাটা সেখানে? যেটা হচ্ছে এখন বাংলাদেশে, সেটা হলো যে বাংলাদেশে অনেকের সম্পত্তি আছে। তো সেখানে যারা যদি ডুয়াল সিটিজেনশিপ না থাকে, তো আপনারা জানেন যে এটা এক ধরনের সুবিধাজনক অবস্থান থেকে যারা দেশের মধ্যে থাকে না, যারা দেশ চালান, বিশেষ করে আমি বলি না রাজনৈতিক নেতা, সবসময় যেমন আপনার প্রশাসনিক যারা ব্যক্তি আছেন, তারা আপনাদেরকে করবেন, বিভিন্ন সমস্যা ক্রিয়েট করবেন, যেটা বটলনেক। আমাদের দেশের সার্ভিস যেটা বলেন, সরকারি সার্ভিস না, ওরা দে আর টু
ক্রিয়েট মোর bottlenecks। আপনি কত আপনার জন্য সমস্যা ক্রিয়েট করা যায় তার মাধ্যমে ক্ষমতা প্রয়োগ করা যায়। এখানে আমেরিকাতে বা একটা গণতান্ত্রিক দেশের সার্ভিস সেক্টর মানে কি, তারা হলো যে আপনাকে সার্ভ করবে। আপনি কোথাও গেলে আপনার কি কি সমস্যা আছে, সমস্যাটা বললে তাকে সার্ভ করার চেষ্টা করবে। আর আমাদের দেশে প্রায় সময়, আমি সবসময় বলবো না, অনেক ভালো মানুষ এখনো আছেন, অনেক ভালো অফিসারও আছেন বিভিন্ন ক্ষেত্রেই, বাট তাদের দে আর আউটনাম্বারড বাই দ্য ব্যাড ওয়ান্স। তো আপনার জন্য তারা বসে থাকবেন আপনাকে কিভাবে আপনার বিরুদ্ধে কাজটা করা যায়। আপনার কাছে যদি আপনি জানেন আমেরিকা থাকেন, তাহলে তো আপনি অবশ্যই সোহাগা তাদের জন্য পাওয়া বড়। তো আপনাকে আরো ঝামেলা ক্রিয়েট করবেন যাতে কিনা আপনি বেশি পে করেন। তো সেসব কারণে যারা ডুয়েল সিটিজেন তাদের জন্য অনেকটাই সুবিধা হলো এটাই যে আপনি প্রপার্টি ওন করতে পারেন। আর যদি প্রপার্টি আপনি ডুয়েল সিটিজেন না থাকেন, তখন আপনার প্রপার্টি নিয়ে তারা বলবেন যে তুমি যেহেতু অন্য দেশের সিটিজেন, তোমাকে এই করা, তুমি এটা করতে পারো, ওন করতে পারো না, এটা যেটা কি আমি এরকম অনেককেই কি আসলে দেখেছি। বিষয়টা কিরকম রাষ্ট্রীয়ভাবে এরকম সাংবিধানিক কোনো বিষয় রয়েছে কিনা যে সিটিজেন না হলে পরে সে এই সম্পত্তিটা তার চলে যাবে, এরকম কোনো বিষয় রয়েছে কিনা? আই ডু নট বিলিভ দ্যাট। আমি যদি কোনো কেসে আর্গু করার সুযোগ পেতাম বা কোনো এরকম আর্ট, তাহলে আমি বলতে পারতাম এটা পুরোপুরি আরবিট্রারি। এটার কোনো রকম মানবিক এবং কোনো যৌক্তিক কোনো কারণ নেই। প্রথমত আপনি যে দেশে জন্মগ্রহণ করলেন সেই দেশের সিটিজেনশিপ আপনি কখনো ছেড়ে দেননি। কেন আপনাকে রাখতে হবে, নতুন করে অ্যাপ্লাই করতে হবে ডিউয়াল সিটিজেনশিপের জন্য, আমি কিন্তু এটা জানি না। এটা আমার মনে হয় কনসুলেট থেকে ওনারা তৈরি করেছেন, ওনারা কিন্তু একটা আমাদের যারা বিদেশি, যারা আমাদের প্রবাসী আছে, প্রবাসীদেরকে মানে একটু তাদের কাছ থেকে পয়সাটা কামিয়ে নেওয়ার জন্যই করছেন। কারণ হলো আমি কোনো এর মধ্যে লিগাল কোনো কিছু দেখি না। কারণ আপনি যদি, আমি বাংলাদেশের সিটিজেন, আমি যদি বাংলাদেশের সিটিজেনশিপ আমি ট্যাগ না করি, তাহলে আমার সিটিজেনশিপ তো আছেই। সেটা আমি কেমন করে করলাম? আমাকে কেন আবার অ্যাপ্লাই করতে হবে ডুয়াল সিটিজেনশিপের জন্য? তো আমি যদি ট্যাগ করি যে না, আমি অন্য দেশের সিটিজেনশিপ ট্যাগ করলাম, বাংলা সিটিজেনশিপ ট্যাগ করলাম, তাইলে আমি বাংলাদেশের নাগরিক আর নয়। কিন্তু বাংলাদেশ সরকার যখন এখানে বিশেষ কনসুলেট যখন বলছেন যে আপনাকে ডুয়াল সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে, দেন আই বিলিভ দ্যাট আই ডু নট সি এনি কনস্টিটিউশনাল প্রভিশন যে আপনি সিটিজেনশিপ কিভাবে করলেন, অন্য দেশের সিটিজেনশিপ গ্রহণ করলেই কি আপনি বাংলাদেশের সিটিজেনশিপ ত্যাগ করলেন, সেই প্রভিশনটা আমি এখনো দেখিনি কোথাও। আমাকে আরেকটু রিসার্চ করতে হবে যে এটা কোত্থেকে আসলো, তারা কেন এইভাবে করছে। যুক্তরাষ্ট্রের সিস্টেমটা কি? যুক্তরাষ্ট্রে এরকম আছে, ধরেন একজন লোক এখান থেকে আরেক দেশের সিটিজেন হলেন, এখানকার সিটিজেনই, তখন কি এখানে যদি ত্যাগ না করেন রাজনীতি, তখন কি তার ইয়েটা থাকবে না, সিটিজেনশিপটা থাকবে না, বা নো, থাকবে কিনা? আমেরিকান সিটিজেনশিপ এরকম না যে আমেরিকান সিটিজেনশিপ হলো আপনাকে ত্যাগ করতে হবে। ত্যাগ করা মানে আপনাকে সরাসরি বলতে হবে যে আমি আমেরিকান সিটিজেনশিপ পরিত্যাগ করছি। না সেজন্য করা ফর্ম পর্যন্ত আছে, তারা সেজন্য বহাল থাকবে। অবশ্যই এই যে আপনি যদি কনসিয়াসলি না বলেন হুম, হুম, হুম। যে আমি কি করছি, পরিত্যাগ করছি, তখন কিন্তু আপনারা বহাল থাকবে। হ্যাঁ, আপনি যদি শত্রু আমেরিকা যার সাথে যুদ্ধরত তার সাথে তাদের সিটিজেনশিপ আপনি নেন, হুম, হুম। তখন আপনার সিটিজেনশিপ ধরে নেওয়া হয় যে আপনি পরিত্যাগ করছেন। এটাকে বলে আমরা ইমপ্লাইডলি স্বীকার করে না, কনস্ট্রাকটিভলি স্বীকার করে নেওয়া যে আমি এই দেশের সিটিজেনশিপ পেলাম। বাট আপনারা জানেন যে এটা খুবই লিমিটেড ক্ষেত্রে হওয়ার কথা, সবসময় তো এটা হয় না। রুল ইজ আপনি যদি সরাসরি পরিত্যাগ না করেন, তাহলে আপনি সিটিজেনশিপ আপনার আছে, এভরিথিং শুড বি ওকে। দাদা অনেক ধন্যবাদ। দর্শক আপনারা শুনছেন আমাদের আজকের অতিথি অ্যাটর্নি অশোক কর্মকার, অনেক অনেক সুন্দরভাবে তিনি অনেক বিষয়ে অবতারণা করেছেন, অনেক সুন্দরভাবে আমাদেরকে বলেছেন। দাদা আমরা শেষ করব আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যদি এই যে পরিবর্তনের যে অনেকগুলো বিষয় বলেছেন, এই ক্ষেত্রে যদি আবার একটু সংক্ষেপে তাদেরকে পরামর্শ দেন যারা এইসব বিষয়ের সাথে রিলেটেড। এর পরামর্শ নতুন কিছু নেই, মানে সাবধানে থাকতে হবে একটু। আপনার আগামী 3রা নভেম্বর পর্যন্ত আমাদেরকে দেখতে হবে যে কোনো পরিবর্তন, বিশেষ কোনো পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি কিনা। সুতরাং এটাই হলো। আশা করি সবাই ভালো থাকবেন। এখন করোনা আবার নতুন করে অনেকটাই বেড়ে যাচ্ছে শোনা যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে আপনার আপনার যারা নন ইমিগ্রেন্ট আছেন, বিভিন্ন ক্ষেত্রে সমস্যা, তো নিজেদের স্বাস্থ্যের দিকে আগে খেয়াল রাখুন। আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তে সরকার আবার বেশি অ্যারোগ্যান্ট হবে না, আরো বেশি লোককে অ্যারেস্ট করবেন। সুতরাং সাবধান থাকতে হবে স্বাস্থ্যগত দিক থেকে। আর অবশ্যই অন্যদিকে একটু খেয়াল রাখা, আপনার সেটা সবসময় জানবেন, পত্রিকাগুলো, আপনার টিভি চ্যানেলগুলো আপনার বিভিন্নভাবে অভিবাসীদেরকে হেল্প করছেন। আই এম ভেরি হ্যাপি টু সি দ্যাট যে সবাই যে কোনো ব্যাপারে, যে কোনো ছোট একটা বিষয়েও পত্রিকাগুলো বলেন, আপনার টিভি চ্যানেলগুলো যারা বাংলাদেশে এখানে আছেন, তারা কিন্তু খুব ভালো কাজ করছেন। আমাদের কমিউনিটি সার্ভিসটা আমার কাছে মনে হয় দে আর রিয়েলি ডুইং গ্রেট জব। তো এগুলো তারা, আর আমাদের লোকজন আমি সবসময় জানি যে তারা বেশ আপডেটেড থাকেন, সমস্ত পত্রিকাগুলো পড়েন। তো ওখানে পড়লেই, ওখানে টিভি চ্যানেলগুলো আপনি দেখলেই কিন্তু মোটামুটি বুঝবেন যে কি করণীয়। অনেক সময় অনেক কথাই বলা যাবে না,
যে আপনি এক্স্যাক্টলি এটা করেন, কিন্তু আপনার সমস্ত ঘটনা যদি অবগত থাকেন, একটু অ্যালার্ট থাকেন, তাহলে আপনার এখান থেকে অনেক রকম সমাধান পেয়ে যাবেন, অনেক রকম হিন্টস পেয়ে যাবেন যে কিভাবে করা যাবে, কিভাবে চলতে হবে। তো আমার মনে হয় দিন সামনে খারাপ আসবে না, ভালোই আসবে, সেই প্রত্যাশায় আমরা সবাই থাকছি। তাদের সবাইকে সাথে ধন্যবাদ। যোগাযোগের একটু বলেন, আপনারা যারা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চায় আপনার কাছ থেকে। যদি কেউ জানতে চান আমাদেরকে সরাসরি ইমেইল করতে পারেন। আমার ইমেইল অ্যাড্রেস হলো info@ashokla.com. You can send me an email. আমরা অবশ্যই একটু সবসময় আমি খুব দ্রুত অ্যান্সার করতে হয়তো পারি না, কিন্তু I'll try my best to answer it as quickly as possible. এটাই হলো মূল। আমার ওয়েবসাইটও আছে, ashokla.com. ওখানেও আমরা চেষ্টা করি ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। তারপরে তো আপনাদের বিভিন্ন সময় আমি আসি, আপনাদের ডাকেন, সে সময় বলার চেষ্টা করি। আর এর বাইরে সবাই চেষ্টা করছেন, কাজে কমিউনিটিতে একমাত্র আমি না, অনেকেই চেষ্টা করছেন কমিউনিটিকে যাতে প্রোটেক্ট করা যায়, বিভিন্নভাবে অবগত করা যায়। সবার সম্মিলিত প্রচেষ্টা কমিউনিটি অনেক ভালোভাবে আমার কাছে মনে হচ্ছে এগিয়ে যাচ্ছেন। আমাদের কমিউনিটি ইজ ভেরি গুড। আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট। থ্যাংক ইউ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করব। ভালো থাকবেন।